ফ্যানের বাতাসে গা শিরশির করছে তোহার। তার উপর বৃষ্টি হয়েছে বলে পরিবেশও আজ অনেকটাই শীতল। ঘরের জানালাটাও বোকার মতো খুলে রেখেছে বিধায় ঠান্ডা হিমেল হাওয়ায় রুমে থাকাটাই মুশকিল হয়ে উঠছে। সন্ধ্যায় ছাদ থেকে নেমে শাওয়ার নিয়েছিল, তাই বোধহয় শীত শীত ভাবটাও তার বেশি অনুভব হচ্ছে। গায়ে পাতলা কাঁথা নিয়ে অবিরাম মুচড়ামুচড়ি করছে তোহা। গভীর ঘুমের মাঝে কষ্ট করে উঠে ফ্যান আর জানলাটা বন্ধ করার ইচ্ছাটা থাকলেও তা করার শক্তিটা নেই তার। হাড়ের মধ্যেও একটা নিস্তেজ নিস্তেজ রেশ চলে এসেছে। সারা বছরের ঘুম যেন ভর করেছে চোখে, কিন্তু বাদ সাধছে এই অতি ঠান্ডা ভাবটা। রাত প্রায় গভীর। ঘড়ি দেখা হয়নি, তবুও সন্দেহে বলা যায় 1টা অথবা 1:30টা তো বেজেই গেছে। গায়ের কাঁথাটা ভালো করে ছড়িয়ে তার ভিতর মাথা ঢুকিয়ে ঘুমানোর চেষ্টা করল তোহা। কাজও হলো এতে। ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। খানিক বাদে হরিণীর ন্যায় চোখ দুটোতে তন্দ্রাভাব এসে ঝাপটে ধরতেই দরজার লক ঘুরানোর আওয়াজে বাজেভাবে একটা ব্যাঘাত ঘটে গেল ঘুমের মাঝে। মেজাজ চটে গেল তোহার। চটা মেজাজটা আরও বেশি চড়াও করার জন্য ঘরের লাইটটাও জ্বলে উঠল। রাগে দুঃখে কান্না পেয়ে গেল তোহার। হালকা করে মাথা বের করে উচ্চস্বরে চিল্লানোর পূর্বেই তুর্যকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জোড়াতে জোড়াতে শঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া তুমি এতরাতে? কিছু হয়েছে? আব্বু ঠিক আছে? বোনের ভীত কণ্ঠের মানে বুঝতে পারে তুর্য। মাঝে মাঝে তাদের আব্বু রাতের বেলা অসুস্থ হয়ে যায়। তীব্র বুকে ব্যথা উঠে, আবার কখনো প্রেশার লো হয়ে যায়। তবে আজ তার আব্বু সুস্থ। সে এসেছে অন্য কারণে। বোনের দিকে তাকিয়ে আশ্বস্তভরা কণ্ঠে সে বলে, আব্বু ঠিক আছে, শান্ত হ। তবে? সন্দিহান কণ্ঠে বলে তোহা। তিহান ভাই অসুস্থ। 104 ডিগ্রি জ্বর উঠে গেছে উনার। কোনো মতেই জ্বর নামানো যাচ্ছে না। খালামনি কান্নাকাটি করছে। আব্বু আম্মু ওখানেই, তোকেও যেতে বলেছে। মাথা ঘুরে যায় তোহার। সম্ভিত হারিয়ে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে সে। তুর্য তাড়া দিয়ে বলে, জলদি উঠো বোন। তোকে ওই ফ্ল্যাটে দিয়ে আমি বাসা তালা দিয়ে ফার্মেসিতে যাব। এতরাতে ফার্মেসিও খোলা থাকবে কিনা সন্দেহ। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ায় তোহা। মাথায় ওড়না টেনে নিয়ে বলে, চলো। খালু আর তোহার বাবা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। দুজনের কানেই ফোন। হয়তো ডাক্তারদের ফোন করছে তারা। খুব সন্তর্পণে তাদেরকে পাশ কাটিয়ে তিহানের রুমে ঢোকে তোহা। তিহানের একপাশে খালামনি, আরেক পাশে ওর মা। তোহা কাছে এগিয়ে যেতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো আফিয়া। তোহাকে তিহানের মাথার পাশে বসার জায়গা করে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, তোর কথা অনেকবার করে বলছিল মা, তুই একটু পাশে বসে থাক, ওর ভালো লাগবে। মায়ের সামনে খানিকটা ইতস্তত নিয়েই তিহানের মাথার কাছটায় বসল তোহা। আফিয়ার হাত থেকে পানির বাটিটা নিয়ে বলল, কান্না করো না খালামনি, শান্ত হয়ে বসো। আমি পট্টি দিয়ে দিচ্ছি। বলে তিহানের কপাল থেকে গরম হয়ে যাওয়া রুমালটা সরিয়ে ঠান্ডা পানিতে ভেজালো তোহা। খানিক বাদে তা দুহাতে চিপড়িয়ে আবারও তিহানের কপালে দেয়ার সময় লক্ষ্য করল, চেহারা পুরো লাল হয়ে গেছে তিহানের। ঠোঁটগুলো মনে হচ্ছে ঠোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। হালকা গঙ্গাচ্ছে তিহান। মাকে মাথা নিচু করে কোনো একটা দোয়া পড়তে দেখে আলতো করে তিহানের গালে হাত রাখল তোহা। জ্বরে শরীর রীতিমতো পুড়ে যাচ্ছে। প্রচণ্ড ঘাবড়ে গেল তোহা। কাঁথার নিচ দিয়ে তিহানের হাত আঁকড়ে ধরে মাথা নামিয়ে ভীত কণ্ঠে ডাকল, তিহান ভাই। তার একডাকেই আবছাভাবে চোখ মেলল তিহান।
তার ধূসর মণিজোড়াও ফ্যাকাশে হয়ে গেছে। তোহার দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলল, ভালো লাগছে না তিহু। কিছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনি চোখ বন্ধ করে রাখেন, ভালো লাগবে। চোখ বন্ধ করে ফেলল তিহান। তোহা হাতটা ছাড়াতে নিলেই চাপা স্বরে ছেলেমানুষী কণ্ঠে বলল, ধরে রাখো প্লিজ। তোহা আর ছাড়াল না হাতটা। শক্ত করে ধরে আরেক হাতে ধীরে ধীরে তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, খালামনি, আরেকটা কাঁথা বের করে উনার গায়ে দিয়ে দাও, শীত কম লাগবে কিছুটা। আফিয়া তাই করল, যদিও দুটো কাঁথা জড়ানো তিহানের গায়ে। তারপরও আরও একটা মোটা কাঁথা এনে তিহানের গায়ে দিয়ে বাচ্চাসুল কণ্ঠে বলল, তিহান, এখন একটু ভালো লাগছে বাবা? তিহান শব্দ করল না। সে ঘুমিয়ে পড়েছে। আফিয়া ডাকল না আর। তোহা আর চোখে মায়ের দিকে তাকাল। তিহানের অপর পাশের হাত মুঠোয় নিয়ে একমনে দোয়া পড়ছে তার মা। চোখ যদিও বন্ধ, তবুও কপালের চিন্তার ভাঁজগুলোই বলে দিচ্ছে কতটা টেনশনে আছে সে। খাবার খেয়েছেন উনি? গলা নামিয়ে প্রশ্ন করল তোহা। তার হাত তখনও অনবরত তিহানের চুলের ভাঁজে বিলি কেটে যাচ্ছে। না রে মা। শতবার বলেও রাজি করাতে পারিনি। কিছুতেই খাবে না। হতাশ কণ্ঠ আফিয়ার। ভাইয়া ফার্মেসিতে গেল কেন? ঘরে প্যারাসিটামল নেই? উনাকে ওষুধ খাওয়াওনি? খাইয়েছি। দুটো নাপা ছিল, দুটোই খাইয়েছি। রাতে যদি জ্বর না কমে সেজন্যই তুর্য নতুন আনতে গেল। ওহ বলে আবেগভরা দৃষ্টিতে তিহানের মুখের দিকে তাকায় তোহা। কপালের রুমালটা আবারও ভিজিয়ে পুনরায় কপালে দিতেই তুর্য হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। আফিয়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলে, 3 মোড় ঘুরে একটা ফার্মেসি খোলা ছিল খালামনি, সেজন্যই আনতে দেরি হল। জ্বর কমেছে একটু? তোহা তৎক্ষণাৎ গালে গলায় হাত ছোয়াল তিহানের। জ্বর মেপে বলল, কমেনি ভাইয়া। খাবার খাইয়ে আরেকটা নাপা খাইয়ে দেয়া দরকার তাইলে। খালি পেটে এত ওষুধ খেলে আবার হিতে বিপরীত হতে পারে। হতাশ শ্বাস ছাড়ল তোহা। খালামনিকে বলল, তুমি ভাত নিয়ে আসো খালামনি, আমি দেখি কিভাবে উনাকে খাওয়ানো যায়। তার কথাটা শেষ হতে না হতেই তিহান জ্বরের মাঝেই তেতো স্বরে বলে উঠল, আমি কিছু খাব না। শুধু শুধু ভাত এনে লাভ নেই। আফিয়া থেমে গেল। কাতর নয়নে তাকাতেই তোহা তাকে বিশ্বাস দিয়ে বলল, তুমি নিয়ে আসো তো খালামনি। তিহু, আমি খাব না কিন্তু। জ্বরের ঘোরেও ধমকে উঠল তিহান। ভয় পেল না তোহা। বাবার ডাকে তুর্য রুম থেকে বেরিয়ে যেতেই হালকা ঝুঁকে তিহানের গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, আমি খাইয়ে দিলেও খাবেন না আপনি? ভেবে বলছেন তো? চুপ করে রইল তিহান। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে মুচকি হাসল তোহা। ভাতের শেষ লোকমাটা তিহানের মুখে তুলে দিয়ে সতীদায়ক হাফ ছাড়ল তোহা। আফিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসি। তোহা নির্বিকার। আতিয়া তখনও যায়নি, তবে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে তার মুখে। তোহা উঠে ভাতের প্লেটটা পাশে রেখে তিহানের মুখে একটা ওষুধ দিয়ে পানি খাইয়ে দিয়ে বলল, এখন শুয়ে থাকেন, জ্বর নেমে যাবে একটু পর, আমি হাতটা ধুয়ে আসি। বলে সে বাইরে যেতেই তিহান আতিয়াকে বলল, খালামনি, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি যে ঘুমিয়ে পড়ো। তিহু আর মা আমার কাছে থাকুক, তাতেই হবে, চিন্তা করো না। হাত ধুয়ে রুমে ঢুকল তোহা। তিহান মাঝখানটায় ঘুমিয়ে আছে। পাশে আফিয়া খাটের সাথে হেলান দিয়ে বসা। আতিয়াকে না দেখে বিশেষ অবাক হল না সে। এসব তিহানের কারসাজি, জানে সে।
তিহানের ডান পাশে যেয়ে বিছানায় পা ভাঁজ করে তুলে বসল তোহা। আফিয়া চোখ বন্ধ করে রেখেছে। হয়তো ঘুম পাচ্ছে তার। জ্বর দেখার উদ্দেশ্য হাতের উল্টোপিঠ দিয়ে তিহানের গাল ছুঁয়ে দিতেই তিহান চোখ বন্ধ অবস্থাতেই বলল, মাথাটা টিপে দে তো তিহু, ব্যথা করছে। সাথে সাথেই বিনা বাক্য ব্যয় এক হাতে তার মাথা টিপে দিতে লাগল তোহা। আরেক হাত তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমানোর চেষ্টা করুন, এখন ভালো লাগছে একটু? ক্ষীণ হাসল তিহান। ওর দিল, তুমি কাছে থাকলে আমার কখনো খারাপ লাগে না জানপরি। ছোট্ট নরম কোমল মেয়েলি একটা হাতের অবাধ বিচরণ তিহানের চোখের উপর। আধো আধো জাগরণে চোখ মেললে চোখের উপর হাতের তালুর আবরণটি সর্বপ্রথম নজরে আসল তিহানের। ঠোঁটের কোণ আপনা আপনিই প্রসারিত হয়ে এলো তার। বুকের উপর ভাঁজ করে রাখা হাতটা মোটা কয়েকটা কাঁথার তলদেশ থেকে উদ্ধার করে চোখের উপর থেকে হাতটা সরাল সে। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় বাঁকিয়ে হাতের মালিকের দিকে তাকাল। নিবিড় পর্যবেক্ষণে হাতের মালিক যে ঘুমে বিভোর ব্যাপারটা নিশ্চিত হতেই হাতের নরম তালুতে শুভ্র স্পর্শে ঠোঁট ছোঁয়াল সে। কাল তো ভয়ই পাইয়ে দিয়েছিলি বাবা। হঠাৎ মায়ের কণ্ঠে বেশ খানিকটা লজ্জা পেল তিহান। ভেবেছে মা ঘুমিয়ে আছে। কিন্তু না, আফিয়ার দৃষ্টি যে তার দিকেই তা স্পষ্ট হতেই লজ্জার মাত্রাটা বাড়লেও কোনোরকম তাড়াহুড়ো করল না সে। ধীরগতিতে তোহার হাতটা নামিয়ে রেখে একটু কাত হয়ে মায়ের দিকে চেয়ে বলল, কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছে, তাই না মা? আরে না রে পাগল, আমার তো তোর কষ্টটা সহ্য হচ্ছিল না। তিহান হাসল। গায়ের কাঁথাগুলো সরিয়ে মাথার চুলে হাত চালাতে নিলেই আবারও বাদ সাধল তোহার হাত। তার চুলের ভাঁজেও মেয়েটা হাত ডুবিয়ে রেখেছে। একটু অপ্রস্তুত হয়ে পড়লেও এবারও আলতোভাবেই হাতটা সরাল তিহান। তোহার ঘুমে ব্যাঘাত ঘটুক তা সে চাচ্ছে না। আফিয়া একটু হেসে বলল, একটু আগে দেখলাম ঘুমাচ্ছে অথচ গভীর ঘুমের মাঝেও তোর মাথা টিপে যাচ্ছে তো টিপে যাচ্ছেই। তোমার বেপরোয়া ছেলের বউ বলে কথা। ছেলের একটু পরোয়া তো করতেই হবে। দুষ্টু হেসে বলল তিহান। ছেলের বউ আর হলো কই? আচ্ছা তুই কি বুড়ো হয়ে বিয়ে করবি তিহান? মেয়েটাকে এভাবে ঘুরানো কি তোর ঠিক হচ্ছে? তুমি তো সব জানোই মা। তিহু এখনো কলেজও পেরোয়নি। এ বয়সে মেয়েরা আবেগপ্রবণ হয় বেশি। বিয়ের কথা আসলে পড়াশোনা মাথায় উঠবে। ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে ওর। তাছাড়া আমাদের পরিবারে এত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয় না। নিশাকেও তো পড়াশোনা কমপ্লিট করে তবেই বিয়ে দিয়েছে খালু। তিহুও আর একটু বড় হোক, পড়াশোনাটা অন্তত শেষ করুক, তারপর না হয়। তোহা তো বুঝে তোর মনের কথা। তোর কি ওকে এতটাই বাচ্চা মনে হয়? আমি জানি ও বুঝে। নির্লিপ্ততা কণ্ঠে বলল তিহান। তারপর আবার বলল, আমি যতটুকু বুঝতে দেই ও ততটুকুই বুঝে মা, এর বেশি নয়। আর আমি ঠিক ততটাই প্রকাশ করি যতটা ওর ছোট্ট মস্তিষ্ক নিতে পারবে। আফিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। তার ছেলেটা বোধহয় শ্বাস নেয়ার আগেও একশবার চিন্তা করে। সবকিছু একদম সূক্ষ্মভাবে চিন্তা করে তবেই কোনো সিদ্ধান্ত নেয়। গায়ের কাঁথা সরিয়ে উঠে বসে তিহান। আফিয়া উঠে দাঁড়ায়। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা করে আনি। ওর হাতেই খাবি? মায়ের কথায় দাঁত বের করে হেসে ফেলল তিহান। এক আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল, ওর হাতের অভ্যাস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে মা, আমি নিজেই খেতে পারব। আচ্ছা, খালু কি চলে গেছে রাতে? খালু তোর বাবার সাথে ঘুমোচ্ছে। কোনো ডাক্তারকে ফোন করা আর বাদ দেয়নি কাল। শেষমেশ অতরাতে কাউকেই পায়নি।
বলে আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ায় তিহান। খাটের হালকা শব্দে একটু নড়েচড়ে যায় তোহা। একটু একটু করে তাকাতেই চোখের সামনে তিহানকে না পেয়ে ভ্রুতে ভাঁজ পড়ে তার। মুখ বাঁকিয়ে আলমারির সামনে তিহানকে দেখে সঙ্গে সঙ্গে আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে তোহা। দুহাতে চোখ কচলে বলে, আপনি উঠলেন কখন? জ্বর কমেছে? আলমারি থেকে টি শার্ট বের করল তিহান। পর আলমারি আটকে দিয়ে টি শার্টটা এনে বিছানার উপর রেখে বলল, কমেছে। তুই ঘুমোসনি সারারাত? শরীর খারাপ লাগছে? আবারও চোখ কচলালো তোহা। বড় একটা হাই তুলে অলস ভঙ্গিতে তিহানের বালিশটা মাথার নিচে টেনে নিয়ে বিছানায় ডানকাত হয়ে গা এলিয়ে দুহাত জোড়া করে গালের নিচে দিয়ে বলল, আপনি ঘুমোতে দেননি রাতে? এখন ডাকবেন না। আধ ঘন্টা পর আমি নিজেই উঠে যাব। তিহান হাসল। উবু হয়ে বিছানা ছাড়িয়ে পড়ে যাওয়া তোহার ওড়নার আঁচলের অংশবিশেষ তুলে দিয়ে বলল, ঘুমা, কেউ ডাকবে না। তিহানের কণ্ঠটা আবছাভাবে শুনতে পেল তোহা। তবে ঘুমিয়ে তলিয়ে যাওয়ার পরপরই আবারও স্পষ্ট হয়ে এলো তিহানের মুখশ্রী। তার স্বপ্নরাজ্য যে কেবল তিহান এবং তিহানি। তিহান ছাড়া সেখানে দ্বিতীয় কোনো পুরুষের স্থান নেই। আজ আর কলেজ যাওয়া হয়নি। সবে গোসল করে বারান্দায় চুল ঝাড়ছে তোহা। মধ্যদুপুরের সরু চিকন রোদরশ্মি অদ্ভুত আলপনায় বারান্দায় ছড়িয়ে পড়েছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মাথা কাত করে চুল মুছতে মুছতে উৎসুক দৃষ্টিতে রাস্তার মানুষ জনদের দেখে যাচ্ছে সে। চোখে মুখে সৌন্দর্যের বিস্তর ছেলেখেলা। চুলের নিচের অংশের পানিতে কোমরের জামা ভিজে একাকার। তার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত রঙিন শহরের ব্যস্ততা দেখতে। গায়ের মসৃণ মেরুন ওড়না কাঁধ গলিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, অথচ তরুণীর কোনো মাথা ব্যথাই নেই। এদিকে সদ্য স্নানকরা প্রেয়সীর হৃদয়হরণ করা জ্বালাময়ী রূপে চোখ রীতিমতো ঝলসে যাচ্ছে তিহানের। বারান্দায় ল্যাপটপ নিয়ে বসেছিল একটু খোলা বাতাসে কাজ করার উদ্দেশ্য, কিন্তু এই মেয়ে তো তা করার অবকাশটুকুও দিচ্ছে না। দিনকে দিন মন মস্তিষ্কে এমনভাবে জেকে বসছে যে অন্য কিছুকে সেখানে ঠাঁই দেয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ল্যাপটপটা অর্ধেক বন্ধ করল তিহান। গলা উঁচুতে চড়িয়ে ডাকল, তিহু। তার হঠাৎ গাম্ভীর্য কণ্ঠের ডাকে চমকে উঠল তোহা। শরীরের মৃদু কম্পনে হাতের তোয়ালেটা পড়তে যেয়েও পড়ল না। ঘাড় ফিরিয়ে তাকাল সে। খানিকটা ভীত কণ্ঠে বলল, এভাবে ডাকছেন কেন? কি হয়েছে? কোনো রকম ভূমিকা উপসংহার করল না তিহান। আদেশসূচক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ঘরে যা। কেন? কৌতূহলী অবাক কণ্ঠ তোহার। তিহান এক পলক তাকাল। ভেজা চুল গড়িয়ে টুপটাপ পানিগুলোকে মুক্তকোনা মনে হচ্ছে তার চোখে। আবারও ঘোর লেগে যাচ্ছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে বেহায়া প্রেমিকের মতো, কিন্তু তা সম্ভব নয়। মনে মনেই একটা শ্বাস ফেলল তিহান। পুনরায় ল্যাপটপের দিকে দৃষ্টি নিবন্ধ করে বলল, আমি একটা জরুরি কাজ করছি তিহু। তুই প্রচণ্ড ডিস্টার্ব করছিস। আমি কিছু বলেছি আপনাকে? আমি তো শুধু। তুই যাবি নাকি না? আপনি একটা অসহ্যকর, তিহান ভাই। ঝাঝালো কণ্ঠে কথাটা বলে তোয়ালেটা শুকাতে দিল তোহা। গটগট করে রুমে যাওয়ার আগেই তিহান দুষ্টুমিমাখা কণ্ঠে বলল, তুমি তো এই অসহ্যকর লোকটার চিন্তাই সারাক্ষণ ধ্যানমগ্ন থাকো প্রাণপ্রেয়সী। সোমবারের সেই অলস বিকালে হুট করেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের মা বাবা সমেত সরাসরি তোহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অনন্ত। বড় মেয়ের শ্বশুরবাড়ির মানুষ দেখে তাদেরকে মুখের উপর নাও বলতে পারছে না তোহার বাবা আরমান সাহেব। অগত্যা বসার ঘরে বসানো হয়েছে তাদের। নাস্তার ব্যবস্থা করে টুকটাক কথাবার্তা হচ্ছে।
চরম অনিচ্ছা সত্ত্বেও মায়ের করা আদেশে গায়ে কালো রঙের শাড়ি জড়িয়ে তৈরি হয়েছে তোহা। জেদের বসে মুখে কোনোরকম প্রসাধনী না মেখেই বের হয়ে এসেছে সে। তবে বড়দের সামনে বেয়াদবি করার পারিবারিক শিক্ষা তার নেই। তাই যথেষ্ট বিনয়ের সহিত অনন্তের বাবা মাকে সালাম দিয়ে বাবার পাশে বসল সে। অনন্তর জ্বলজ্বল করা লোভাতুর দৃষ্টির বিপরীতে লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না তোহা। ড্রয়িং রুম জুড়ে একটা ভ্যাপসা পরিবেশ। অনন্তর মা আগ বাড়িয়ে বলল, দেখুন ভাই, আপনার মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ। নিশার বিয়ের সময়ই মনে গেঁথেছিল অনন্তর জন্য। এখন ছেলেরও যখন পছন্দ, তাই আর কোনো সমস্যা দেখছি না, তাই না? বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল আরমান সাহেবের। নিশার বিয়ের সময় তো মহিলার মুখ দিয়ে মধু ঝরত। হঠাৎ ভাবনা এলো, আচ্ছা, তার বড় মেয়েটা আদৌ শান্তিতে আছে তো ওই বাড়িতে? বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে যথেষ্ট সাবলীলভাবে ওর দিলেন উনি। দেখুন, আমার কাছে আমার মেয়ের মতামতই শিরধার্য। তাছাড়া আমার ছোট মেয়ে তোহা। এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা আমি তেমন ভাবছি না। আমরাও তো বলিনি এখনই বিয়ে হচ্ছে। শুধু আংটিটা পরিয়ে রাখি, পরে যখন আপনাদের ইচ্ছা হয় তখন না হয় কাবিন হল। তাছাড়া আপনাদের আরেক মেয়েও তো আমাদের বাড়িতেই আছে। আরমান সাহেব হাসিমুখে মাথা নাড়ালেন শুধু। এই অপ্রস্তুত পরিস্থিতি কিভাবে সামাল দিবেন ভেবে পাচ্ছেন না তিনি। ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ওনারা সাথে আংটি নিয়েই এসেছেন। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলেন উনি। কোনো ক্রমেই খারাপ ব্যবহার করা যাবে না। এর প্রভাব তার বড় মেয়ের সংসারে পড়তে পারে। আবার বড় মেয়ের জন্য তার ছোট মেয়ের উপরও কিছু চাপিয়ে দিতে পারেন না উনি। মাথা এলোমেলো লাগছে। প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে। বারান্দায় মৃদু মৃদু হাওয়া। চুলগুলো হালকা উড়ছে তোহার। সেগুলো কানের পিছে গুজে দিতেই কাচের চুড়িতে রিনঝিন আওয়াজে পরিবেশ সচল হয়ে উঠল। চুড়িগুলো তিহানের দেয়া, কানের দুলজোড়াও তিহানের দেয়া, শাড়িটাও তিহানের দেয়া উপহার। এগুলো পরে অনন্তের সামনে দাঁড়াতেই একটা অজানা অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছে তোহাকে। অনন্তর সংস্পর্শে থাকাটাই দমবন্ধকর লাগছে। অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে তোহা। কেন যেন প্রশংসাটাও তেতো ঠেকল তোহার। নিজেকে একটু গুটিয়ে নিল সে। কোনো রকম ওর দিল না। তাকে চুপ থাকতে দেখে কয়েক কদম এগিয়ে এলো অনন্ত। তোহার সারা শরীরে চোখ বুলিয়ে নিজের থুতনিতে হাত রেখে বলল, ইউ আর সাচ আ বিউটি। বলে আচমকাই তোহার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত চালিয়ে দিল অনন্ত। মুহূর্তেই এক বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে চলে গেল তোহার কিশোরী মন। ছিটকে সরে যেতে চাইলেও অনন্তর বেষ্টনী থেকে মুক্ত হতে পারল না সে। ঠিক সেই মুহূর্তে তিহানের সেদিনের কথাগুলো মনে পড়তেই একটা আলাদা শক্তি চলে এলো তোহার মনে। শক্ত হাতে অনন্তর হাতটা ঝামটা মেরে সরিয়ে দৃঢ় কণ্ঠে সে বলল, গায়ে হাত দিবেন না। অনন্ত হাসল। বিশ্রী সেই হাসি। বলল, তোমার সাথে তো আমারই বিয়ে হবে তোহা। এত লজ্জার কি আছে? বিয়ে হয়নি এখনো। আমি না বললে বাবা কখনো জোর করবে না। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে এলো অনন্তর। কটমট করে সে বলল, তার মানে তুমি না করবে? নিজের বড় বোনের সংসারের কথা ভাববে না? আর শুনলে না তোহা। এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে এলো। তোহাকে এহেন সাজসজ্জায় দেখে বসার ঘরের এক কোণে বজ্রহতের ন্যায় আহত দৃষ্টিতে চেয়ে রইল তিহান। একবার তার চোখের দিকে তাকালো তোহা। রক্তলাল ভয়ঙ্কর চোখজোড়া দেখে ভয় কুকড়ে গেল মন। তন্মধ্য একটা কথাও বের হল না তার মুখ থেকে। অনন্তের বাবা মাকে বেশ বুদ্ধিমানের ন্যায় সামাল দিচ্ছে আরমান সাহেব।
ঠান্ডা মাথায় তাদেরকে কিছু একটা বুঝো দিয়ে পরিস্থিতি ঠান্ডা করেছে। তারা চলে যেতেই জামাকাপড় না বদলেই আফিয়ার সাথে তাদের ফ্ল্যাটে চলে এসেছে তোহা। তাদের বসার ঘরে বসতেই আফিয়া যে এক গ্লাস পানি এনে দিল তাকে। ঢকঢক করে সেটা গিলে নিতেই মেইন দরজা দিয়ে তিহানকে ঢুকতে দেখতে পেল সে। থমথমে চেহারা তার। আফিয়া তখন তোহার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে আজ। তোহা পানির গ্লাসটা সামনে টেবিলের উপর রাখতেই তুমুল গতিতে দরজা লাগানোর শব্দ কানে এলো। কাচের টেবিলের উপর গ্লাসটা হালকা একটু কেঁপে উঠল বোধহয়। হতভম্ব দৃষ্টি তিহানের রুমের দরজার দিকে চোখ যায় তোহার। আফিয়া হতাশ শ্বাস ছাড়ে। ছেলের রাগের কারণ অজানা নয় তার। তিহানের সাথে কথা বলার জন্য মন উসখুস করছে তোহার। আফিয়া বুঝতে পারে তোহার অস্থিরতা। পানির গ্লাসটা নিয়ে পাশ থেকে উঠে সে বলে, রান্নাঘরে একটু কাজ আছে মা। তুই বস, আমি আসছি। তোহা মৃদু হেসে মাথা নাড়িয়ে বললে, আচ্ছা খালামনি। আফিয়া চলে যেতেই উঠে দাঁড়াল তোহা। ধীর পায়ে তিহানের রুমের দরজা খুলতেই একরাশ কালো অন্ধকারে দৃষ্টি ডুবে গেল তার। নক করল না সে। অন্ধকারেই ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দেয়াল হাতড়ে মৃদু আলোর নীল লাইটটা জ্বালিয়ে দিল। তিহান উল্টো হয়ে ঘুমোচ্ছে, ফর্সা পিঠ উপর দিকে। তবে তোহা জানে সে ঘুমোচ্ছে না। অতি রাগে চোখ বন্ধ করে শুয়ে আছে শুধু। সে কাছাকাছি যেয়ে পিঠের উপর আলতো করে হাত রেখে আদুরে কণ্ঠে ডাকল, তিহান ভাই। ওর দিল না তিহান। তোহা আবার ডাকল, তিহান ভাই, আপনি এখান থেকে যা তিহু, এখনই যা। শক্ত কাঠোকাঠ কণ্ঠে বলল তিহান। তোহা পিঠের উপর রাখা হাতটা এগিয়ে তিহানের গালে রাখল। অপরাধী মিনমিনে কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন তিহান ভাই। শক্ত করে ধরে গাল থেকে তার হাতটা সরিয়ে দিল তিহান। একটু লজ্জা পেল তোহা। তিহান চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, তোকে ভুল বা ঠিক বোঝার অধিকার আমার নেই তিহু। অযথা কারো উপর অধিকার আমি ফলাই না। যা প্লিজ। গলা ভিজে এলো তোহার। সিক্ত কণ্ঠে সে বলল, তিহান ভাই, আমি কি করতাম বলেন? আমি কি তোকে কিছু বলেছি তিহু? অযথা মাথা ঘামাচ্ছিস কেন? আমি এত ইম্পর্টেন্ট কেউ নই, তোর এত ভাবতে হবে না। শান্তিতে থাক, আমাকে শান্তিতে থাকতে দে। ওরে দমে গেল না তোহা। তিহানের রাগের বশে বলা কথাগুলো কোনো রকমে হজম করে নিল। উপরন্তু শক্ত করে তিহানের বাহু আঁকড়ে ধরে বলল, আপনি এত রাগ করছেন কেন? বিয়েতে তো আমি হ্যাঁ বলিনি। চোখ মেলে তাকালো তিহান। এতক্ষণের চাপা রাগটা হঠাৎই নগ্নভাবে প্রকাশ হয়ে গেল। তোহাকে একটানে বিছানার উপর ফেলে তার উপর চড়াও হল সে। তোহা মূর্তির ন্যায় চেয়ে আছে। আকস্মিক ঘটনাটা মেনে নিতে পারেনি তার কিশোরী মন। বুকে হালকা ধাক্কার আভাস পেতেই হিতাহিতজ্ঞান শূন্য তিহান বিছানায় হাত দুটো চেপে ধরল তোহার। রাগে কটমটে কণ্ঠে বলল, আমার অনুভূতির একরত্তি মূল্য নেই তোমার কাছে? আমার দেয়া ভালোবাসার জিনিসগুলো পরে তুমি অন্যর সামনে নিজেকে প্রদর্শন করছ? তাও আবার এমন একটা ছেলের সামনে যে কিনা তোমাকে বিন্দুমাত্র সম্মান করে না, যার চোখে শুধুমাত্র তোমার জন্য কামনাই আছে। তোমাকে সেদিন বলেছিলাম আমি, নিজের গুরুত্বটা বুঝো। তুমি অনেক বড় কিছু, অন্তত আমার কাছে। তোমার কি মনে হয় বারান্দা থেকে আসার পর তোমার চেহারার অবস্থা দেখে কিছুই আঁচ করতে পারিনি আমি? এতটা অধম না আমি। ও যে আজও তোমার সাথে আপত্তিকর কিছু করেছে তা বুঝতে একটা সেকেন্ডও লাগেনি আমার। তুমি কি পারতে না খালুকে তখনই বলে দিতে? তখনই মুখের উপর তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে?
বলতে পারতে না? বলো। কিন্তু তুমি কি করলে? তুমি চুপ ছিলে। কেন চুপ ছিলে বলো? কেন চুপ ছিলে? আমি তখন এসব বললে আমার বোনের সংসারে কি হতো আপনি বুঝতে পারছেন? মাত্র বিয়ে হয়েছে ওর। অনন্তর বাবা মা আদৌ তাকে শান্তিতে সংসার করতে দিত? রাগ দুঃখে অভিমানে চোখের জল ছেড়ে দিল তোহা। আমি শুধু তোমারটা জানি। আর কার কি হলো সেটা আমার দেখার বিষয় না। গট ইট? সজোরে চিল্লিয়ে কথাটা বলেই হাতের উপর চাপ দিল তিহান। ফলস্বরূপ কয়েকটা চুড়ি ভেঙে তার হাতেই পাল্টা আঘাত করল। বেরিয়ে এলো রক্ত। তোহার হাত অক্ষত। চুড়ি ভাঙার মটমট শব্দ হতেই তোহাকে ছেড়ে দিল তিহান। জোরে শ্বাস ছেড়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, যাও, এখান থেকে যাও। আর আসবে না আমার সামনে। উঠে গেল তোহা। শাড়ির আঁচল সামলে বিছানা থেকে নেমে একদৌড়ে বেরিয়ে গেল। সাথে করে নিয়ে গেল এক সমুদ্র অভিমানের পাহাড়। সে বেরিয়ে যেতেই চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসল তিহান। চুড়ির টুকরোগুলো পড়ে আছে মাঝখানটায়। সেগুলো হাতে নিয়ে মুচড়ে মুচড়ে আরও কয়েক টুকরো করল তিহান। ঠোঁট কাঁপছে তার। চোখ জ্বালা করছে। নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে হঠাৎ করেই। সেদিন রাতটা কোনো রকমে পার হল তোহার। অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করল সে। মস্তিষ্কে জট বাঁধানো হাজারো চিন্তায় রীতিমতো মাথা ভনভন করতে শুরু হলো এক পর্যায়ে। তবুও সে নিজেকে কোনো রকমে সামলে নিয়েছিল। তবে পরের দিন সকালেই মাথাটা আবারও লণ্ডভণ্ড হয়ে গেল তার। তাকে কলেজে নেয়ার জন্য তিহান আসেনি। এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড অস্থির লাগাটা তখনই শুরু হলো যখন সারাদিনেও তিহানের দেখা মিলল না। না নিজের বাসায় না তাদের বাসায়। লজ্জায় মুখ ফুটে খালামণির কাছে তিহানের খোঁজও নিতে পারল না তোহা। রাতের প্রায় 2টো পর্যন্ত বারান্দায় অপেক্ষা করেছে। সদর দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকেছে। কিন্তু না, তিহান ফিরেনি। তিহান নেই। তার আশেপাশে কোথাও নেই। আধভাঙা মন নিয়ে বিছানায় শুয়ে আছে তোহা। ঘরের বাতি নিভানো। জানালায় ভারী পর্দা টেনে দেয়া। ফলস্বরূপ দুপুরের সময় হওয়া সত্ত্বেও ঘরের আলোর ছিটেফোঁটাও নেই। বালিশে মুখ গুজে সশব্দে ফোঁপাচ্ছে তোহা। সেদিন তিহানের ঘর থেকে বের হওয়ার পূর্বে তিহান কাট কাট কণ্ঠে স্পষ্ট ভাষায় তাকে বলে দিয়েছিল, অনন্তের ব্যাপারটায় আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবা না। যা করার নিজে করতে পারলে করবা, নয়তো না। কিন্তু এটা ভাববা না যে আমি খালুকে যেয়ে বলবো বা এরকম কিছু। এতটুকু শোনার পর আর শোনেনি তোহা, ছুটে বেরিয়ে এসেছিল। পুরো একটা দিন কেটে গেল, অথচ তিহান সত্যিই তার সাথে কোনো কথা তো দূর, সে তো চলেই গেছে কোথায় যেন। এত রাগ কেন? তার দিকটা একটু বোঝার চেষ্টা করল না তিহান? তার পরিস্থিতি, তার মনের কষ্টটা বুঝল না? আবারও হুহু করে উঠল তোহা। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে রীতিমতো। দুপুরের খাওয়া শেষে ধীর পায়ে বাবার রুমের দরজায় টোকা দিল তোহা। মা এখন রুমে নেই, সে রান্নাঘরে। আরেকবার টোকা দিতেই ভেতর থেকে আরমান সাহেবের গম্ভীর কণ্ঠের অনুমতি পেয়ে মাথায় ওড়না টেনে নিয়ে জোরে একটা শ্বাস ছাড়ল তোহা। খাবার টেবিলে আরমান সাহেব বিয়ের ব্যাপারে তোহার মতামতের ব্যাপারে শুনতে চেয়েছিলেন, তবে তোহা তখন কোনো ওর দেয়নি। চুপ করে ছিল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করল তোহা। দরজাটা ভিজিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়াল। আরমান সাহেব বিছানায় বসে আছেন। তোহা এগিয়ে যেতেই তাকে হাতের ইশারায় পাশে বসতে বললেন তিনি। কোনো কারণ ছাড়াই তার ছোট মেয়েটা তাকে ভয় পায়। কখনো সন্তানদের সাথে উচ্চস্বরে ধমকাধমকি করেননি তিনি। আর ছোট মেয়েকে তো আরও মাথায় তুলে রেখেছেন, তবুও ছোট মেয়েটা তাকে ভয় পায়। মুখ ফুটে কখনো কিছু বলে না।
মেয়ে কিছু একটা বলতে এসেছে, তবে তার আড়ষ্টতা বুঝতে পারল আরমান সাহেব। মুচকি হেসে মেয়ের মাথায় হাত রাখলেন উনি। বললেন, কিছু বলবে? উপর নিচে মাথা নাড়ল তোহা। তবে মুখ দিয়ে কথা বের হল না তার। খানিক বাদে আরমান আবারও বললেন, নির্দ্বিধায় বলো, তোমার কি উনাদের প্রস্তাবটায় মতো নেই? আমি তাহলে তাদের মানা করে দিব। উনি আমার সাথে অসভ্য আচরণ করেছেন আব্বু। আমার গায়ে হাত দিয়েছেন। মাথা নিচু করে কথাটা বলেই এক প্রকার মিয়ে গেল তোহা। মেয়ের কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আরমান সাহেবের। তার মেয়ের সাথে এমন কিছু হয়েছে কাল ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি তিনি। পারলে তখনই মুখের উপর তাদের বিদায় করে দিতেন। মুখের চোয়াল শক্ত হয়ে এসেছে তার। চোখে ক্ষোভ। তোহার মাথা থেকে হাত সরিয়ে বজ্রকণ্ঠে উনি বললেন, তুমি আমাকে আগে বলনি কেন? একটা ফাঁকা ঢোক গিলল তোহা। বলল, উনি বলেছেন আমি বিয়েতে না করলে আপুর সংসারে ঝামেলা হবে। সেজন্যই। এত বড় সাহস! কোনো কাপুরুষের সাথে নিশার বিয়ে দেইনি আমি, যে এই ঠুনকো বিষয়ে তার সংসারে ঝামেলা হবে। বলে ফোনটা হাতে নিলেন উনি। সৌহার্দ্যকে ফোন করে কড়া শব্দে কিছুক্ষণ কথোপকথন চালিয়ে ফোনটা রাখতেই ফুপিয়ে উঠল তোহা। নিজেকে আটকাতে না পেরে উচ্চ শব্দে কান্না করে দিল। আরমান সাহেব ভাবলেন না। মেয়ের বুকে টেনে নিয়ে সস্নেহে মাথায় হাত বুলাতে লাগলেন। বিকেলের পড়ে গিয়েছে। কলিং বেলের শব্দে বুকটা ধক করে উঠল তোহার। নিশা, সৌহার্দ্য, অনন্ত উনাদের বাবা মা সবাইকে বাসায় আসতে বলেছেন আরমান সাহেব। তারাই হয়তো এসেছে। বাড়ির উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে তা জানে না তোহা। ভয়ে হাত পা কাঁপছে কার। দরজায় কান লাগিয়ে ড্রয়িং রুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করল তোহা। কিছু বুঝতে না পেরে বিছানায় এসে বসতেই দরজা খুলে প্রবেশ করল আতিয়া। দরজার সামনে দাঁড়িয়েই বলল, তোমার বাবা যেতে বলেছে তোমাকে। যাও। মায়ের মুখে তুমি সম্বোধনটা ঠিকও মানতে পারল না তোহা। টলমলে পায়ে ড্রয়িং রুমে উপস্থিত হল সে। গুটি গুটি পায়ে বাবার সোফার পাশে যেয়ে দাঁড়াল সে। পরিবেশ থমথমে। অনন্তর মা বলে উঠলেন, আমার ছেলে তোমার সাথে অসভ্য আচরণ করেছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকার তো কথা নয় আন্টি। আমি তো জানতাম না আপনার ছেলে এমন করবে। সাবলীলভাবে ওর দিলও মাথায় রাগ চেপে বসেছে তোহার। অনন্তর ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, আপনার মেয়ে মিথ্যা বলছে। আমি এমন কিছু করিনি। মাথায় রক্ত উঠে গেল তোহার। দুকদম এগিয়ে যেয়ে আচমকাই সজোরে অনন্তের গালে চড় বসিয়ে দিল সে। হঠাৎই চুপ হয়ে গেল সবাই। অনন্তের গালে হাত, চোখে বিস্ময়। একটা মেয়ের হাতের চড়ের তীব্র অপমানটা সহজে হজম করতে পারল না সে। খানিক বাদে আরমান সাহেব উঠে দাঁড়ালেন। তোহার হাত টেনে তাকে নিজের পাশে বসিয়ে বললেন, দেখুন, আমার মেয়েকে যথেষ্ট বিশ্বাস করি আমি। আপনারা হয়তো নিজেরাও জানেন আপনাদের ছেলে কেমন। শুধু শুধু দোষ ঢেকে লাভ নেই। আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনারা ছেলের দোষ স্বীকার করেছেন। যাই হোক, আমার মেয়ে চর মেরেছে সেজন্য আমি দুঃখিত নই। চরটা আপনাদের ছেলের প্রাপ্য ছিল। আর সৌহার্দ্য, তুমি যদি এই ঘটনার রেশ ধরে নিশা আর আমার সংসারে এর প্রভাব পড়বে না বাবা। আমি নিজেই লজ্জিত আমার ভাইয়ের কর্মকাণ্ডে। আপনি দয়া করে এসব বলে আমাকে আর ছোট করবেন না প্লিজ। আরমান সাহেব একটু হাসলেন। দুই ভাই অথচ কত পার্থক্য। তবে মেয়ের বাবা হওয়া সোজা না। কথাটার মর্মার্থ আজ উপলব্ধি করতে পারছেন তিনি। ফোনের ডায়াল লিস্টে শুধুই তিহানের নাম্বার।
বারান্দায় বসে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তোহা। তিহান রিসিভ করেনি একবারও। চোখে আবারও পানি এসেছ তোহার। আরও ২-৪ বার রিং হয়ে ফোন কেটে যাওয়ার পর তপ্ত শ্বাস ছাড়ল সে। লাজলজ্জা ভুলে আরেকবার ফোন দিল, এবার ফোনটা বন্ধ শোনাচ্ছে। তার মানে তার ফোন করাই বিরক্ত হয়ে তিহান ফোন বন্ধ করে দিয়েছে? এতটা রাগ? আজ সারাদিনে ওই ফ্ল্যাটে যায়নি তোহা। তিহানের ব্যাপারে কাউকে কিছু বলতেও শোনেনি। একদৃষ্টিতে কিছুক্ষণ পাশের বারান্দার দিকে চেয়ে রইল তোহা। তিহানের অনুপস্থিতি বড্ড পোড়াচ্ছে তাকে। বড্ড বেশিই পোড়াচ্ছে। হঠাৎই ডুকরে কেঁদে উঠল সে। দুহাটুতে মুখ গুজে কান্নাজড়ানো কণ্ঠে আর্তনাদ করে বলল, আপনি কোথায়? আমার যে ভালো লাগছে না। একা একা লাগছে খুব। ফিরে আসুন না প্লিজ। গোটা শহর জুড়ে ঘোর অন্ধকার নেমে এসেছে। রজনীর গভীরতম প্রহর বিদ্যমান। আশেপাশের কোনো বাড়িতেই আলো জ্বলছে না। রাস্তার হেডলাইটের বাতিগুলোই অন্ধকার কাটানোর একমাত্র উৎস। মাঝেমধ্যে দু-একটা কুকুরের আগ্রাসী বাকবিতণ্ডতা। তারপর আবারও সব নিশ্চুপ। মধ্যরাতের নিস্তব্ধতা চিরে মৃদু ক্যার ক্যার আওয়াজ তুলে আলমারি খুলল তোহা। তার আলমারি জুড়েই তিহানের দেয়া শাড়ি ঝুলছে। ড্রোয়ারের ভেতর ঠেসে রাখা তিহানের দেয়া রাশি রাশি কাচের চুড়ি, কানের দুল। এই লোকটা তাকে নিয়ে মার্কেটে গেলেই পাগলামি করে। এসব কিনে দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এই ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে মানা করারও সাধি নেই তোহার। ফলস্বরূপ আলমারিতে কোনো জায়গা অবশিষ্ট নেই আর। আর আতিয়া যদি বলে, এত কিছু কেন কিনেছে? তবে তিহানের সহজ সরল ওর হয়, তিহু জেদ করেছে তাই কিনে দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মায়ের কম বকা শোনেনি তোহা। বেশ অনেকক্ষণ যাবৎ একটা একটা করে শাড়ি দেখে সাদা রঙের একটা সুতির শাড়ি হাতে নিল তোহা। সাদার মধ্য সাদা সুতার কাজ করা, স্নিগ্ধ শীতল মনকাড়া একটা শাড়ি। একটু হাসল তোহা। শাড়িটায় পরম যত্নে হাত বুলিয়ে পাশের ড্রয়ের খুলল। লাল রঙের ব্লাউজের সাথে মিলিয়ে দুমুঠো লাল রেশমি চুড়ি বের করে বিছানার উপর রেখে আলমারিটা খুব আস্তে করে আটকে দিল। এই মধ্যরাতে শাড়ি পরাটা নিছক ছেলেমানুষই হলেও এটাকে এই মুহূর্তে মন ভালো করার ওষুধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে তোহা। বলা বাহুল্য, আজও সারাদিন তিহানের খবর পায়নি সে। কুচিগুলো গুজে নিয়ে শাড়ির আঁচলটা আলগা করেই গায়ে জড়াল তোহা। কোনো সেফটিপিনের ঝামেলা নেই। চুলগুলো আঁচড়ে নিয়ে খোপা করে মাঝখানে একটা খোপার কাঁটা ঢুকিয়ে নিল। হাতে মাত্র দুটো চুড়ি পড়েছে তখনই চিরচেনা একটা গুনগুন করা কণ্ঠ কানে এসে অতি আকাঙ্ক্ষিত কিছুর জানান দিল তাকে। এক পলক থমকাল তোহা। ষষ্ঠ ইন্দ্রিয়র বদৌলতে ঘটনার অর্থোদ্ধার হতেই চমকে উঠল সে। ঠোঁটে জুড়ে খেলে গেল অবিস্মরণীয় হাসির ঝলক। ছলছলে কাপা পায়ে বারান্দায় যে পাশের বারান্দায় চোখ পড়তেই একটা কালো সুঠামদেহী অবয়ব দেখামাত্র চোখজোড়া পানিতে টলমল করে উঠল তোহার। আর এক মুহূর্ত দেরি করল না সে। উদ্ভ্রান্তের মতো ড্রয়ের হাতড়ে তিহানদের ফ্ল্যাটের চাবি খুঁজে নিয়ে বিনা শব্দে বেরিয়ে পড়ল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল লাল রেশমি চুড়িগুলো। তৃষ্ণার্থ প্রেমিকার প্রণয়পিপাসা দেখে যেন তারাও বিদ্রূপ করে হাসছে। প্রেমিকের অপেক্ষা বুঝি এতটাই পীড়াদায়ক? মৃদুমন্দ হাওয়ায় মন ভাসাতে না পেরে ঘরে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল তিহান। পেছনে ঘুরতেই তার পাগলপ্রায় প্রাণপ্রেয়সীর হামলে পড়া ধাক্কায় আচমকাই বেসামাল হয়ে পড়ল সে। দুকদম পিছিয়ে রেলিংয়ের সাথে শরীর ঠেকে যেতেই নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করল। দুহাতে আষ্টেপিষ্টে তার গলা জড়িয়ে ধরেছে তোহা। যেন ছেড়ে দিলই সে আবার পালিয়ে যাবে। পায়ের পাতা সর্বোচ্চ উঁচু করে দাঁড়ানো সত্ত্বেও তোহার মাথা তিহানের গলা অবধি পৌঁছায়নি। বুকের উপরিভাগের সাথে জড়িয়ে আছে।
প্রবল কান্নার দমকে গায়ের পাতলা টি শার্ট ভিজে যাচ্ছে তিহানের। গায়ের সাথে লেপ্টে থাকা প্রেয়সীর মেয়েলি উষ্ণতায় বুকের ভেতরের নিদারুণ ঝড়ো হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করে দিয়েছে। কয়েকবার ঢোক গিলল তিহান। নিজের পুরুষালী মনোভাবটাকে সংযত করে আলতো করে তোহার মাথায় হাত রাখল। ছোট্ট করে বলল, শান্ত হও। তোহা শান্ত হল না। উপরন্তু গুনে গুনে দুদিন পর তিহানের কণ্ঠ শুনে কান্নার মাত্রাটা হু হু করে বেড়ে গেল তার। কাঁদতে কাঁদতেই সে থেমে থেমে বলল, আপনি কোথায় ছিলেন? আমি তো বলতে বলতেই হেঁচকি উঠে গেল তার। মাথায় রাখা হাতটা চুলের ভাঁজে গলিয়ে দিয়ে তাকে থামাল তিহান। নিচু কণ্ঠে বলল, আচ্ছা, এখন তো এসে পড়েছি। তার কথাবার্তা কোনো কিছুই কাজে দিল না। তোহার চোখের জলগুলো আজ বাঁধ মানার নয়। ছোট করে একটা অস্থিরতম শ্বাস ছাড়ল তিহান। কান্নারত মেয়েটার কান্না থামাতে না পেরে নিজেকে চরম অধম মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকল সে। পর কোমল মোলায়েম কণ্ঠে আকুতি নিয়ে বলল, আর কেঁদো না, থামো। তিহানের শান্তশিষ্ট মোহময় কণ্ঠে আরও কয়েকবার ফুঁপিয়ে উঠে কোনো রকম থামল তোহা। তবে তিহানকে ছাড়ল না। একটু হাসল তিহান। তোহার শাড়ি অগোছাল। হাত উঁচিয়ে গলা ধরে রয়েছে বিধায় কোমর পিঠের অনেক অংশই চোখের সামনে দৃশ্যমান। মুহূর্তেই দৃষ্টি সরাল তিহান। ধীর কণ্ঠে বলল, এরকম আদুরে খোলামেলা আবেশে আমার সাথে লেপ্টে থাকলে যে কোনো সময় অনর্থ হয়ে যাবে। তুমি কি চাও আমার দ্বারা কোনো অনর্থ হোক? কথার মানেটা সহজেই বুঝল তোহা। লজ্জিত ভঙ্গিতে নতজানু হয়ে তিহানকে ছেড়ে দাঁড়াল সে। শাড়ির আঁচল টেনে সামলে নিতেই তিহান হাত বাড়িয়ে তার খোপার কাঁটাটা খুলে নিল। ঘনকালো চুলগুলো পুরো পিঠে ছড়িয়ে দৃশ্যমান অংশগুলো আবৃত করে নিতেই তিহান কাঁটাটা নিজের পকেটে ঢুকিয়ে বলল, খোলাই থাক, বেঁধো না। এক পলক তাকাল তোহা। রক্তলাল হয়ে আছে তার ক্রন্দনরত নয়নজোড়া। চোখে মুখে ভেজা ভাব। মুখের সামনের চুলগুলো কানের পিছে গুজে নিয়ে সে অভিমানী কণ্ঠে বলল, আপনি কোথায় ছিলেন এই দুদিন? ওরে তোহার বাহু ধরে তাকে কাছে টেনে নিল তিহান। হাত দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। জরুরি কাজ ছিল। আমার ফোন ধরেননি কেন? কতবার ফোন করেছি আপনাকে। বলতে বলতেই গলা ধরে এলো তোহার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হল সে। চোখের কোনো বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়েই পড়ল। ফোন ধরিনি কারণ আমি তখন প্রচণ্ড রেগে ছিলাম তোমার উপর। তুমি তো জানোই রাগলে মাথা ঠিক থাকে না আমার। রাগের বশে আরও উল্টাপাল্টা কিছু বলতে চাচ্ছিলাম না তোমাকে। বুঝতে পেরেছ? স্বাভাবিকভাবেই ওর দিল তিহান। চোখে মুখে অসহায়ত্ব নিয়ে তাকাল তোহা। মাথাটা কাত করে তিহানের বুকে রেখে বলল, আপনি এখনো রেগে আছেন? তিহান দুষ্টু হেসে বলল, এমন রূপময়ী হয়ে এত কাছে এসে এভাবে কান্না করলে রেগে থাকা যায়? অন্তত আমার পক্ষে তো সম্ভব নয়। মুচকি হাসল তোহা। তবে মুখে কিছু বলল না। চোখ বন্ধ করে ফেলতেই তিহান আবারও তার চুলের ভাঁজে হাত ডুবাল। উপর থেকে নিচে আঙ্গুল দিয়ে আঁচড়ে দিতে দিতে বলল, এই রাতের বেলা শাড়ি পরে আছো যে? এত রাত অবধি জেগেই বা আছো কেন? আমাকে দেখলে কি করে? বারান্দায় ছিলে? ঘুমোওনি? আমি দুরাত যাবৎ ঘুমোইনি। তোহার এই ছোট্ট কথাটাতেই মনটা বিষিয়ে গেল তিহানের। চুলে আঁচড়াতে থাকা হাতটা থেমে গেল অজান্তেই। কণ্ঠে অদ্ভুত একটা ব্যথা নিয়ে সে বলল, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি? খুব বেশি শান্তি দিচ্ছেন এখন? আপনার এই বুকটায় অনেক শান্তি জানেন?
মনে হয় সারাক্ষণ এখানেই ঘুমিয়ে থাকি। ওটা তোমারই। ওখানটায় মাথা রাখার অধিকারও শুধু তোমার। একটু লজ্জা পেল তোহা। খানিক বাদে উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি জানেন অনন্তকে? জানি, সব জানি আমি। এখন আর ওসব বলতে হবে না। মার থেকে সবটাই শুনেছি আমি। আর যথেষ্ট খুশিও হয়েছি তোমার উপর। মাথা তুলে তাকালো তোহা। ঠোঁট এলিয়ে হাসতেই তিহানও হাসল। হঠাৎ তোহার হাতের দিকে চোখ পড়তেই তা আঁকড়ে ধরল তিহান। কবজি ধরে তুলে চোখের সামনে এনে সন্দিহান কণ্ঠে বলল, দুটো চুড়ি? শাড়ি পরেছ অথচ চুড়ি পরনি কেন? লাল চুড়ি নেই আর? আছে তো, আপনাকে দেখে আর চুড়ি পরায় সময় নষ্ট করিনি। না পরেই চলে এসেছি। ভ্রু বাঁকিয়ে তাকালো তিহান। তোহাকে নিজের থেকে ছাড়িয়ে পাশের মোড়ায় বসিয়ে বলল, একটু বসো, তোমার জিনিসগুলো ব্যাগ থেকে বের করা হয়নি। নিয়ে আসি সেগুলো। কথার পিঠে তোহাকে কিছু বলার অবকাশ না দিয়েই রুমে চলে গেল তিহান। হতাশ দৃষ্টিতে সেদিকে তাকালো তোহা। লোকটা না জানি আবার কোনো পাগলামি করেছে। তিহান ফিরে এলো হাতে বড় একটা ব্যাগ নিয়ে। আরেকটা মোড়া টেনে মুখোমুখি বসে ব্যাগটা তোহার কোলের উপর রেখে বলল, সেদিন তোমার দুটো চুড়ি চাপ দিয়ে ভেঙে ফেলেছিলাম। বহু খুঁজেও ওই সেম ডিজাইনের পাইনি, তবে এখানে নতুন 20টা ডিজাইনের চুড়ি আছে। সুন্দর লেগেছে তাই নিয়ে এসেছি। তোমার পছন্দ না হলে বলো, বদলে আনবনে। আর একটা শাড়ি আছে, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আপনি কি পাগল নাকি? এত কিছু কোথায় রাখবো আমি? চিন্তিত বিস্মিত কণ্ঠ তোহার। তিহান হেসে ফেলল। বলল, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, দেখি দাও তো, এখানে লাল চুড়ি ছিল। তোমার হাত দুটো খালি খালি লাগছে। বলে তোহার হাত থেকে ব্যাগটা টেনে নিল তিহান। অনেকক্ষণ হাতড়ে হাতড়ে পর্যবেক্ষণ করে অবশেষে লাল চুড়ির প্যাকেটটা হাতে এলো তার। ব্যাগটা নামিয়ে রেখে চুড়ির কাগজটা খুলল সে। তোহার হাতের জন্য নিজের হাতটা মেলে ধরতেই আলতো করে তার হাতের উপর হাত রাখল তোহা। তিহান যত্ন করে খুব সাবধানে তার হাতে চুড়িগুলো পরিয়ে দিল। হালকা ঝাঁকিয়ে নিতেই রিনঝিন শব্দতরঙ্গে মুখে প্রশস্ত হাসি ফুটে উঠল তিহানের। আপনার গালে কি হয়েছে? হঠাৎই তিহানের গালের মধ্যভাগটায় হাত ছুঁয়ে বলল তোহা। সেভ করতে যেয়ে কেটে গেছে। তোহার অপর হাতে পরানো চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে নির্লিপ্ততা ভঙ্গিতে ওর দিল তিহান। তোহা ঝুঁকে গেল অনেকটা। কাটা জায়গাটায় বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে নিজেই আর্তনাদ করে বলল, ইস, কতখানি কেটেছে। বলে আরও একটু সামনে ঝুঁকতেই তিহান তার গালে হাত রেখে আটকে দিয়ে খানিকটা আহাজারি করে ধরা গলায় বলল, আর কাছে এসো না প্রেমানন্দিনী। তোমার এই মেয়েলি ঘ্রাণটায় কবে যেন আমি উন্মাদ হয়ে যাই। কথাটা শোনামাত্র যারপর নাই তুমুল লজ্জা ঘিরে ধরল তোহাকে। এক প্রকার ছিটকে সরে অন্যদিকে তাকিয়ে বসল সে। চোখে মুখে কেমন অসচ্ছলতা। তিহানের দিকে তাকানোর সাহস নেই। তিহান মাথা ঝুঁকিয়ে হাসল। তার লজ্জায় বোধ হওয়া প্রাণভোমরাটার চেহারার দিকে তাকালেই মনটা ক্ষণে ক্ষণে ভালো লাগার উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হুট করেই তোহার দুগালে দুহাত রাখল তিহান। নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রাখল। ভরকে গেলে তোহা। তাকে আরও একটু জ্বালানোর জন্য তিহান খালি গলায় মৃদু স্বরে গাইল, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত। জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ।
তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। ভোরের আলো ফুটতে আরো ঘণ্টাখানেকের মতো বাকি। আকাশটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তারাগুলোকে মনে হচ্ছে এক একটা মুক্তকণা। বিশাল আকাশে ছড়িয়ে ছিটিয়ে বিছানো মুক্তোর টুকরো। এখনই বোধহয় একটা দুটো খসে পড়বে গায়ের উপর। গান শেষ হওয়া মাত্রই তিহানের কাঁধে মাথা এলিয়ে দিয়েছে তোহা। তিহান বারণ করেনি, সরিয়েও দেয়নি, বরং নিজের মোড়া ঘুরিয়ে পাশাপাশি বসে তোহাকে আরাম করে মাথা রাখার ব্যবস্থা করে দিয়েছে। তোহার হাত দুটো তার হাতের মুঠোয় বন্দী। নরম ছোট্ট হাত দুটো অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে তিহান। তোহার চোখ বন্ধ। তিহান অনেকক্ষণ যাবতই তার চোখে মুখে তন্দ্রা ভাব লক্ষ্য করছে, কিন্তু নিজের কাছ থেকে সরাতেও ইচ্ছে করছে না মেয়েটাকে। শেষমেশ নিজের ইচ্ছার বিরুদ্ধে যেয়েই সে বলল, ঘুম পাচ্ছে, ঘরে যাবা না? রাত শেষ হতে চলল। তোহার সারা শব্দ পাওয়া গেল না। ভ্রু কুচকাল তিহান। মেয়েটা কি ঘুমিয়ে গেল তবে? তোহার হাত দুটো ছেড়ে মুখের উপর আসা চুলগুলোকে কানের পিছে গুজে দিল সে। হালকা গলায় ডাকল, তিহু। ঘুমের মাঝেই দুবার ঠোঁট কামড়াল তোহা। পর তিহানের সাথে আরও একটু ঘনিষ্ঠ হয়ে তাকে জড়িয়ে ধরে আবারও ঘুমে বিভোর হয়ে গেল। কপালে চিন্তার ছাপসহই মৃদু হাসল তিহান। তবুও নিজেকে প্রশ্রয় দিল না। তোহাকে নিয়েই একটু নড়েচড়ে বসে তোহার ঘুম ভাঙানোর চেষ্টা করে বলল, উঠো, তোমার ঘরে যাও, তারপর ঘুমিও। একরাশ বিরক্তি নিয়ে পিটপিট করল তোহা। ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়ছেন কেন? ঘুমোতে দেন না। ফুস করে শ্বাস ছাড়ল তিহান। বাসায় কেউ উঠে গেলে সমস্যা হবে। তোহাকে এখন পাঠিয়ে দেয়াটাই অনেকক্ষণ যাবৎ এখানে আছে। তোহার হাত দুটো ধরে নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়াল তিহান। তোহা ঢুলু ঢুলু চোখে তাকাচ্ছে। আচমকাই তাকে পাজাকোলা করে কোলে তুলে নিল তিহান। তখন আর নিজের হুঁশে নেই তোহা। ঘুমে বেহুশ। বুঝতে পারলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তোহাকে নিয়ে নিজের বিছানায় শুয়ে দিল তিহান। হাত থেকে চুড়িগুলো খুলে ব্যাগের ভিতর রেখে বাইরে যেয়ে ফ্ল্যাটের দরজা দুটো খুলে ফিরে এলো। তারপর তোহাকে আবারও কোলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তোহার রুমের উদ্দেশ্য। তোহাকে বিছানার মাঝখানটায় শুয়ে দিয়েছে তিহান। তারপর আবার যেয়ে শাড়ি আর চুড়ির ব্যাগটা নিয়ে এসেছে। এই ভোরবেলা এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করতে করতে রীতিমতো ঘাম ছুটে গেছে তিহানের। তবুও মেয়েটার ঘুম যে ভাঙেনি এতেই শান্তি। আশেপাশে নজর ঘুরাল তিহান। বিছানার এলোমেলো চুড়িগুলো নিজেই গুছিয়ে দিল। আলমারি খুলে সব যথাস্থানে রেখে ঘরের পর্দা টেনে দিল। কাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়ে গেছে প্রায়। বামকাত হয়ে ফিরে ঘুমাল তোহা। গায়ের উপর দেয়া কাঁথাটা ইতিমধ্যেই সরে গেছে। বের হতে যেয়েও আবার ফিরে এলো তিহান। গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে তোহার মাথায় হাত বুলিয়ে গলার স্বর নামিয়ে বলল, ঘুমাও নিদ্রাপরি। তোমার ঘুমন্ত স্বপ্নগুলো শুধু আমিময় হোক। তিহানের কোলে ছোট্ট মৌরি। বয়স 3 বছর। দুহাতে তিহানের গলা জড়িয়ে রেখেছে সে। হাতে দুটো চকলেট। ভাঙা ভাঙা শব্দে কথা বলতে পারে। তাকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উপরে উঠছে তিহান। মরির হাতের চকলেট দুটো কিনতে দোকানে গিয়েছিল। ছুটির দিন তাই বাসায়ই আছে সে। মরি থাকে তাদের নিচের ফ্ল্যাটটায়। এই পুরো বাড়ির সবারই বেশ আদুরে বাচ্চাটা। আর তিহানের একটু বেশিই আদুরে। কারণ বাচ্চা কাচ্চা একটু বেশিই পছন্দ করে তিহান। মৌরির মা তাদের ফ্ল্যাটে আছে।
আফিয়ার সাথে কথা বলছে। মৌরিকে সাথে নিয়ে এসেছিল, সেজন্যই তাকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছিল তিহান। দুহাতে দুটো বালতি নিয়ে বেরিয়েছে তোহা। বালতি ভর্তি ধোয়া কাপড়, কপাল গলায় ঘাম। ছুটির দিনেও বাসার কাজে সাহায্য করার মেয়েটা আসেনি। প্রায় 1 সপ্তাহের কাপড় জমে আছে। আতিয়া ভেবেছে আজ সব ধোয়াবে, কিন্তু না, সকালেই মেয়েটা ফোন করে বলেছে আজ সহ আগামী 1 সপ্তাহ সে আসতে পারবে না। সেই গ্রামে যাচ্ছে, ফিরলে তবেই আসবে। মায়ের চেঁচামেচিতে এক পর্যায়ে টিকতে না পেরে নিজেই কাপড়গুলো নিয়ে বাথরুমের ঢুকেছিল তোহা। প্রায় 2 ঘন্টা লাগিয়ে কাপড়গুলো ধুয়ে এখন ছাদে যাবে শুকাতে দিতে। ফ্ল্যাটের দরজা আটকে ঘুরে দাঁড়াতেই তিহানকে চোখে পড়ল তার। গটগট পায়ের শব্দ তুলে সিঁড়ি ভেঙে উঠে এসেছে তিহান। মৌরির দিকে তাকিয়ে মলিন মুখেই মিষ্টি করে হাসল তোহা। জবাবে মৌরিও হাসল। কি হয়েছে তোর? চেহারার এমন বিধ্বস্ত অবস্থা বানিয়ে রেখেছিস কেন? খালামণির সাথে ঝগড়া হয়েছে নাকি? ভ্রু কুঁচকে বলল তিহান। ওরে খেপে গেল তোহা। খ্যাপা কণ্ঠে বলল, আপনি সবসময় এত বেশি বুঝেন কোনো তিহান ভাই? এই সবগুলো কাপড় আমি ধুয়েছি, সেজন্যই ক্লান্ত লাগছে। আপনি জানেন কাপড় ধুতে কত কষ্ট? তুমি বাইয়ার তাতে তিল্লাত কেন তো আপু? মৌরির কথায় ভ্রু উঁচিয়ে তাকালো তোহা। অবাক হওয়া কণ্ঠে বলল, আপনি এই বাচ্চাটাকেও হাত করে ফেলেছেন তিহান ভাই? সরু চোখে তাকালো তিহান। মৌরিকে একটা চকলেটের প্যাকেট খুলে হাতে দিয়ে বলল, আমার কাউকে হাত করা লাগে না, সবাই এমনই হাত হয়ে যায়। বিরক্তিতে চোখমুখ কুচকালো তোহা। দুহাতে দুটো বালতি উঠিয়ে নিয়ে তড়িঘড়ি করে বলল, সরুন তো সামনে থেকে, আপনার জন্য আমার কত দেরি হয়ে গেল। সরে দাঁড়ালো তিহান। তোহা এক সিঁড়ি উঠতেই মৌরিকে এক হাতে আগলে ধরে অপর হাতে তোহার হাত থেকে একটা বালতি নিয়ে ঠাট্টার সুরে বলল, এতটুকু শরীর নিয়ে দুটো বালতি নিয়েছিস? কখন যেন উল্টিয়ে পাল্টিয়ে পড়ে যাস। এবারও ফুঁসে উঠল তোহা। তিহানের হাত থেকে বালতি নেয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন, লাগবে না আপনার সাহায্য করা, আমি একাই পারব। একটানে তোহার হাত থেকে বালতিটা ছিনিয়ে নিল তিহান। তাকে পাশ কাটিয়ে কয়েক ধাপ উপরে উঠে গিয়ে বলল, বেশি কথা না বলে আয়ত। তোর এই বেশি কথার চাপে কোনো দিন যেন নিজেই চাপা পড়ে যাবি। আর কথা বাড়াল না তোহা। একা হাত দিয়ে মাথায় ওড়না টেনে নিয়ে তিহানের পিছে পিছে উপরে উঠতে লাগল। সবগুলো কাপড় প্রায় রোদে দেয়া শেষ। মৌরিকে কোলে নিয়ে ছায়ার দাঁড়িয়ে আছে তিহান। মৌরি কোলে না থাকলে সে নিজেই দিয়ে দিত কাপড়গুলো। তোহার কাপড় দেয়া শেষ হতেই এগিয়ে গেল তিহান। এক হাতেই খালি বালতি দুটো তুলে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই মৌরি দুহাত বাড়িয়ে বলল, তো আপু যাব। অর্থাৎ সে তোহার কোলে যেতে চাচ্ছে। আর চোখে তাকালো তিহান। তোহা তখন ব্যস্ত ওড়না দিয়ে মুখের ঘাম মুছে নিতে পারবি ওকে? গলা ঝেড়ে বলল তিহান। দিন, বলে হাত বাড়িয়ে দিল তোহা। তৎক্ষণাৎ তার কোলে লাফিয়ে এলো মৌরি। তোহা হাসল। মৌরির মাথায় হাত বুলিয়ে বলল, তিহান ভাই পচা বুঝলে? তিহান ভাইয়ের কোলে যাবা না। তোমাকে কে বলেতে তো আপু? বাইয়া তো আমাকে খুব আদল কলে। তোমাকে কলে না? প্রতিবাদ করে বলল মৌরি। শব্দ করে হেসে ফেলল তিহান। তোহা বোকা বোকা চাহনি দিয়ে চেয়ে আছে। তিহান দুষ্টু কণ্ঠে বলল, কলে আপু। বাইয়া চোবাইকেই আদল করে। তোমার তো আপু কেন বাদ যাবে? মুখ বিকৃতি করে তাকালো তোহা। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে অসহ্যকর শব্দটা বের করে দ্রুত পায়ে নিচে নেমে গেল। চলবে।